আর নেক্সট হচ্ছে মিসলেনিয়াস, সেটার জন্য যদি আপনি বলেন, আপনি তো এমন মানে টপ 10 এর মধ্যে ছিলেন মিসলেনিয়াস এর ক্ষেত্রে। আমার আপনার 13 র্যাঙ্ক কত র্যাঙ্ক, ছিল? 13 13 13। 13, লাভলি। তো সেক্ষেত্রে একটু যদি মিসলেনিয়াস এর স্ট্র্যাটেজিটা বলেন যে কিভাবে অ্যাকচুয়ালি পড়লে মোটামুটি হবে। রিসেন্ট তো ফুড এসআই এর, আমি জানি না আপনি জানেন কিনা, তো হ্যাঁ, রিসেন্ট তো অনেক কিছু ফুড এসআই রেজাল্ট এর করেছে। ক্ষেত্রে। হুম। একদম, ওগুলো নিয়ে বলছি। মিসলিনিয়াস থেকে আমি খুব বেসিক কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যারা আমি অনেক অফিসারকে দেখেছি যাদের আগের ব্যাকগ্রাউন্ড ছিল তারা মিসলিনিয়াস অফিসার, অর্থাৎ ডাব্লিউবিসিএস পাওয়ার সময় যে পরীক্ষাটা দিয়ে মোটামুটি আমি একটা স্টেবিলিটি পেতে পারি বিফোর গেটিং ইনটু দিস সার্ভিস, সেটা হচ্ছে মিসলিনিয়াস সার্ভিস। এটা গ্রুপ বি সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। এবং এখানে অনেকগুলো পোস্ট অনেকগুলি আছে যেখান থেকে মানে ডাব্লিউবিসিএস প্রমোশন পাওয়া যায়। আর মিসলিনিয়াস হচ্ছে পরীক্ষাটা ডাব্লিউবিসিএস এর থেকে ধরন একটু আলাদা। আমি ইভেন বলবো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যতগুলো এক্সাম কন্ডাক্ট করে, প্রশ্ন টাফনেস এর দিক থেকে মিসলিনিয়াস সার্ভিসের কোশ্চেন সব থেকে টাফ। কেন আমি বলছি তার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে প্রিলিমস এর যে প্রশ্ন হয়, সেটাতে আমরা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে দেখি 70%, 72%, এরকম বা 65%, এরকম 65% কাট অফটা অহরহ যায়। এখানে 60% কাট অফটাও খুব কম যায়। আগের বার মানে 2000 আমি যদি ভুল না করে 18 তে গেছিল হয়তো 51.6, মানে 103 না 2 এসেছিল, 200-র মধ্যে কাট অফ গেছিল। আর 2019-এর মিসলেনিয়াস যেটা আমি দিয়েছিলাম, সেটাতে কাট অফ খুব সম্ভবত 120-র মতো এসেছিল, অর্থাৎ 60%। এখানে 100টা প্রশ্ন থাকে প্রিলিমিনারিতে, প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, এবং 25টা অঙ্ক থাকে। 25 into 2 is equal to 50 marks for ম্যাথামেটিক্স। এবং মিসলেনিয়াস এর হুম। প্রশ্নের ক্ষেত্রে যে ডিফারেন্সটা হচ্ছে সেখানে প্রিলিমস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে কিন্তু স্ট্যাটিক জিকে অনেকগুলো দেওয়া হয়। যেমন আমাদের কোনো পরিচালক, কোন বিখ্যাত সিনেমা, তার পরিচালক কে, বা কোনো জায়গার হচ্ছে কোনো গল্প চরিত্র দিয়ে দেওয়া হলো। আমার ক্ষেত্রেই হয়েছিল, আমি সৌভাগ্যবশত আমি একজনকে পড়িয়েছিলাম গল্পটা, ইংলিশ ক্লাস 6 এর আইসিএসসি কোনো একটা বই থেকে। তো সেই প্রশ্নটা ক্যারেক্টারটা কোন গল্পের দেওয়া হয়েছিল আমি পড়েছিলাম। তো এরকম কিছু ক্যারেক্টার বা ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য থেকে তুলে নিয়ে বলে কোন লেখকের লেখার অংশ বা কোন বইয়ের অংশ সেটা দেয়। এবং কোনো বিখ্যাত অটোবায়োগ্রাফি দিতে পারে লেখককে, মানে। এবং সায়েন্সের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড আছে। এবং ওয়েস্ট বেঙ্গল পার্টের মানে বেশ কিছু সাহিত্যিক, বেশ কিছু প্রকল্প, এই জায়গাগুলো কিন্তু মিসলেনিয়াসে কভার আপ করা হয় এবং দেওয়া হয়। এবং মিসলেনিয়াসের কোশ্চেনটা এই জন্য একটা হাটকে, মানে ডাব্লিউবিসিএস এর থেকে একটু আলাদা। আর মেন্স এর ক্ষেত্রে যেটা হয়, এখানে মোটামুটি আমি বলবো 65%, অর্থাৎ 130 টার্গেট করা উচিত। তার জন্য দুটো স্ট্র্যাটেজি। একটা হচ্ছে আমি বলবো অঙ্ক তো 25টার মধ্যে 25টায় ফুল করে আসবো। পাইপ অ্যান্ড সিস্টেম, মিক্সচার, তারপর হচ্ছে যে পার্সেন্টেজ, তারপর হচ্ছে যে ট্রেন অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, পার্টনারশিপ ওয়ার্ক, তারপরে মিক্সচার অ্যালিগেশন তো বললাম, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। এই কয়েকটা চ্যাপ্টার থেকে মোটামুটি 95% অঙ্ক আসে। 8-9টা এরকম পার্ট আছে, দেখলেই বোঝা যাবে। এবং এখানে 50 নাম্বার আমাকে তুলতেই হবে। তারপরে আমার টার্গেট থাকবে হচ্ছে যে মোটামুটি হিস্ট্রি, জিওগ্রাফি, যেগুলো আমরা ডাব্লিউবিসিএস এর জন্য পড়ে আসছি, সেখান থেকে যদি 30, 40, 50 এর কাছাকাছি তুলে যায়। তো তারপরের টার্গেট আমাদের থাকবে স্ট্যাটিক জিকে গুলো ঠিকঠাক ভাবে করে আসা। তো মোটামুটি আমি বলবো 65% এর উপর, অর্থাৎ 130 এর উপর মোটামুটি টার্গেট। তাহলে আমার কথা 70টা আমি ঠিক করবো, এরকম একটা টার্গেট রাখতে হবে 100টার মধ্যে। বা 65টা ঠিক করে, 65 ঠিক করে নেগেটিভ না খাওয়াটা একটু অবাক করার মতো ব্যাপার। তো আমার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 70টা যেন ঠিক করে রাখি, যাতে 140 স্কোর আসুক, 5-7 নম্বর নেগেটিভ আসুক, অসুবিধা নেই। এই একটা ব্যাপার। এখানে তো তবে বোধহয় নেগেটিভ, এখানে তো বোধহয় 2/3 নেগেটিভ। 2/3 নেগেটিভ কেন হয়েছে সেটাও বলছি, কারণ 1/3 নেগেটিভ, যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে, তাহলে নেগেটিভটা 2/3 হয়ে যাচ্ছে, মানে হুম হুম হুম। 0.67, মানে পার্সেন্টেজ অনুযায়ী 0.33%ই হচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি বললাম 130-35 বলে সেটা টার্গেট করবো, সেটাও নয়। কারণ 2000 আগের মিসলিনিয়াসে কাট অফ গেছিল 102-3, মানে 51-2% মতো। তো প্রশ্ন টাফনেস, কত ভ্যাকেন্সি রয়েছে তার উপর অনেকটা ডিপেন্ড করে। আমি সেফ খেলার জন্য বললাম, কারণ আমাদের বেলা ভ্যাকেন্সিটা একটু কম ছিল, অ্যারাউন্ড 470-480 ছিল। আর 2019 আমাদের আগের বারই ছিল 1550, যেটা রেকর্ড ভ্যাকেন্সি ছিল 18-র ক্ষেত্রে, আর 19-এর ক্ষেত্রে অ্যারাউন্ড 470-480। তো এবার মিসলিনিয়াসের আরেকটা ব্যাপার হচ্ছে যে মেন্স এর ক্ষেত্রে কিন্তু একদিনে এক্সাম হয়। এবং একদিনে এক্সামের ক্ষেত্রে কিন্তু ওই দিনটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে যেটা হয়, আমি এটা মাথায় ঢুকিয়ে গিয়েছিল আমার, যে ফার্স্ট হয়তো বাংলা পরীক্ষা হয়, যেহেতু আমি ডাব্লিউবিসিএস বাংলাতে অভ্যস্ত। গিয়ে দিলাম ওখানে ফার্স্ট পরীক্ষা ইংরেজি হয়। আর আমি বাংলা পড়ে রিভাইজ দিয়ে দিলাম যে ইংরেজি লেটার ফেটার, তো একটু সেটব্যাক হয়ে গেছিল আমার ইংলিশ পরীক্ষাটা দিতে গিয়ে। তো এখানে কিছু ট্রান্সলেশন আছে, খুব ভালো ট্রান্সলেশনটা প্র্যাকটিস করতে হবে। দুটো ট্রান্সলেশন আছে। তারপরে আর কিছু আরেকটা ব্যাপার আছে যে বাংলার ইংলিশের ক্ষেত্রে 150 নম্বর করে। আর বাংলায় 150 নম্বর, ইংরেজিতে 150 নম্বর, আর একটা 150 নম্বরের পেপার থাকে অঙ্ক প্লাস জেনারেল স্টাডিজ। এবার অঙ্ক আর জেনারেল স্টাডিজ এর মধ্যে 50 নম্বর আছে পুরো অঙ্ক,
10টা 5 নম্বরের হুম। অঙ্ক আসবে এবং 9-10 এর স্ট্যান্ডার্ডের বেসিক অঙ্কগুলো করে কষতে হবে। করে কোনো শর্টকাট নয়। আবার আলাদা করে লিখতে হবে, অ্যান্সার দিয়ে লিখে বলতে হবে, "হেন্স we are getting this, হেন্স this is this" মানে আমি বলছি প্রপার একটা অঙ্ক করতে হবে এবং এখানে 50 এ 50 তুলতেই হবে। আর তোলাটা খুব সহজ। আমি বলছি। কারণ এখানে কিন্তু র‍্যাংক ডিসাইড হয়েছে। আমার কিন্তু 50 এ 50 ই ছিল। কারণ আমি জানতাম যে এখান থেকে আমার নাম্বার তুলতে হবে। এবং অনেকজনই পায় 50 এ 50 মানে আমার বলার কিছু নেই কারণ এটাতে ওঠে প্রচুর ছেলেমেয়ে। কারণ অঙ্ক খুব সহজ দেয়। আমি কেন এই কথাটা বললাম? কারণ অনেকজন 45, 44, 43 এই স্টেপ জাম্প করে বা অ্যান্সারটা লাস্টের দিকে না লিখে হয়। এই 6-7 নম্বর কিন্তু মেরিট লিস্টে বিরাট বড় মানে একটা ভ্যারিয়েশন চলে নিয়ে আসে। তো এখানে কিন্তু কোনো মার্সি মানে নেই। আপনি আপনি বলছেন যে মানে ওটাকে কথায় লিখে অঙ্কগুলো করতে হবে। একদম। 5 নম্বর অঙ্ক যেমন 10 ওই টা থাকবে একদম লিখে। মাধ্যমিক লেভেলে যেমন করতাম, আবার আলাদা করে অ্যান্সার উত্তর লেখা আছে অ্যান্সার বা উত্তর সেহেতু এই উত্তরটা আমরা এই পেলাম। এইটা পেলাম। মানে একদম প্রপার অঙ্ক স্টেপ করে। বা ধরুন ওরকম শর্টকাট করে নিয়ে দেন লাস্টে যদি ওরকম কথায় লেখে সেরকম হবে না। প্রথম থেকেই হুম, একদম মোটামুটি ইয়েতে করে একদম। করতে হবে। ১ম পুরো ট্র্যাডিশনাল স্টেপ যেটা আমরা যে শর্টকাট ট্রিক দিয়ে শিখেছি সেটা ভুলে যেতে হবে। এখানে হচ্ছে আনলার্ন প্রসেস। পুরো মাধ্যমিকের মতো অঙ্ক। কষে অঙ্ক করতে হবে। আচ্ছা। এই মানে জন্যই এই যে মনে হয় 5 নাম্বার করে দিই। এইজন্যই ৫ নাম্বার প্রত্যেকটা স্টেপ জাম্পিং এ কিন্তু নাম্বার কাটে। আমি বলতে চাইছি কেউ যদি স্টেপ জাম্প করে করল, তার হাফ করে গেল ৫ নম্বর চলে গেল। ১ নম্বর গেলে তো ১০ নম্বর চলে বাবা! গেল। তো বিরাট ডিফারেন্স। যে ৪০ পায় তার কিন্তু র‍্যাংকে আসা প্রায়ই বা ছিটকে গেল। কারণ এখানে সবাই নাম্বারটা তুলে নেয়। বাংলা ইংলিশের নাম্বার তো আনপ্রেডিক্টেবল। কিন্তু এখানে নাম্বারটা তো প্রেডিক্টেবল। তো এখানে কিন্তু হুম। মানে পেছনের জায়গাটা খুব কম। এই একটা ব্যাপার। আর ৫০ নম্বর অঙ্ক রইল। ১৩-১৪ টা হয়তো অপশন থাকে। আমি বলছি অপশনও থাকে, অসুবিধা কিছু নেই। মানে করার মতো জায়গা থাকে। আর চুজ করতে হবে ঠিকঠাকভাবে। আরেকটা হচ্ছে যে ১০০ নম্বর জিএস থাকে, জেনারেল স্টাডিজ। এই ১৫০ নম্বরের মধ্যে ৫০ নম্বর অঙ্ক আর ১০০ নম্বর হচ্ছে জিএস, জেনারেল স্টাডিজ। এবার ১০০ জিএস এর মধ্যে আবার ২ টো ভাগ থাকে। ৫০ ডেসক্রিপটিভ, ৫০ অবজেক্টিভ। ৫০ অবজেক্টিভ হুম, এর হুম। ক্ষেত্রে আসে ওই আ ফুল ফর্ম গুলো আসে। কিছু ইউনিসেফ এর ফুল ফর্ম আমি ইজি বললাম, অনেক টাফ আছে। তো আর কাছে যে হচ্ছে যে কিছু দিয়ে দেয় যেমন স্ট্র্যাটেজিকে যে ইনি কোন দেশের প্রধানমন্ত্রী, এটা কোথাকার কারেন্সি, এসব জাতীয় প্রশ্ন আসে। যে ৫০ নম্বর মতো একটা অবজেক্টিভ প্রশ্ন আসে। মানে এটা পারবো অথবা পারবো না। মানে এমসিকিউ তে কি হয়? আমরা হিন্টস থেকে পারি। এখানে মুখস্থ না থাকলে পারা যায় না। তবে আ শর্ট ফর্মস গুলো একটু প্র্যাকটিস করলে অনেক ভালো বোঝা যাচ্ছে। ওরিয়েন্টাল, ক্র্যাক, ডাব্লিউবিসিএস এখান থেকে পড়লে মোটামুটি বা একটু নেট সার্চ করলে কমন পাওয়া যায়। আর ৫০ নাম্বার যেটা ডেসক্রিপটিভ সেটা পুরো ইউপিএসসি প্যাটার্ন। আমি বলব যারা ইউপিএসসি প্রিপারেশন নেয় বা যাদের ডেসক্রিপ্ট লেখার মনিশন আছে এটা দারুণ জায়গা। ১ম কোয়েশ্চেনটা হচ্ছে ২০ নম্বরের থাকে এবং সেখানটা মানে করতেই হবে। আমাদের ক্ষেত্রে এসেছিল ১ম প্রশ্ন ওবর, OBOR। এবার কেউ যদি OBOR এর ফুল ফর্ম না জানে, ওয়ান বেল্ট ওয়ান রোড। এটা চায়নার একটা পলিসি। এটা পুরো বিশ্বকে মানে কানেক্ট করা বাণিজ্যিকভাবে, অর্থনীতিভাবে এবং চায়না যে পলিসিটা অ্যাকচুয়ালি করছে চাপগ্রাসী মনোভাব। মানে দেশের সার্বভৌমত্বটাকে কিভাবে দখল করব না, এখন তো যেহেতু ইকোনমি হচ্ছে এখন মেইন জায়গা। এখন আর কেউ দেশ মানে দখল করতে চায় না। ইকোনমি দখল করা মানে তার দেশটা দখল করে নেওয়া। তো সেই জায়গায় আমাদের ২০ নম্বর একটা অ্যান্সার লিখতে হবে। সেখানে যদি আমি ইন্ডিয়ার ম্যাপটা এঁকে দিয়ে ইন্ডিয়ার আশেপাশে ওয়ান বেল্ট ওয়ান রোড কিভাবে আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে কিভাবে গুরুত্বপূর্ণ সেটা যদি একটু এঁকে দিতে পারি। আমি এঁকেও ছিলাম। এবং ওবরের ক্ষেত্রে কোন দেশ আসছে এবং কি ভারতের ক্ষেত্রে কি প্রবলেম এবং ওবরের ক্ষেত্রে ভারত স্ট্রিং অফ পালস অর্থাৎ মুক্তোর একটা মানে মালা। এভাবে ভারতও কাউন্টার করার চেষ্টা করছে। যেমন ছাবার পোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে যে বাংলাদেশ, তারপর শ্রীলঙ্কায় বিভিন্ন রকম নিয়ে যাচ্ছে। তারপর মালদ্বীপে মাল কানেক্টিভিটি করে অনেক রকমভাবে ভারতও চেষ্টা করছে যাতে এটাকে কাউন্টার করার চেষ্টা করে প্রতিবেশী দেশগুলো নিয়ে আসতে পারে নিজেদের কাছে। তো এই পার্সপেক্টিভ অ্যান্সার লিখলে নাম্বার পাওয়া যায়। তারপরে থাকে হচ্ছে ৪ টে মতো থাকে। ১৫ নাম্বার করে তার মধ্যে ২ টো করতে হয়। তো তার ২ টো করে ৩০ আর ১ম টা কম্পালসরি হচ্ছে ২০, ৫০ এটা ৫০ ডেসক্রিপটিভ। আর ৫০ হচ্ছে অবজেক্টিভ আর তাহলে ১০০ আর ৫০ হচ্ছে অঙ্ক। এই ১৫০ নাম্বার ২.৫ ঘন্টার মধ্যে করতে হবে। এটা হচ্ছে মেইন ব্যাপার। এবং সেজন্য টাইমটা খুব শর্ট। তো ওইজন্য খুব স্পিডে করতে হয়। আর বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি মাস্ট বলব ট্রান্সলেশন বেশি সবাই লিখবে। ৩০ নাম্বার গ্রামার থাকে বাংলায়, ৩০ নাম্বার ইংরেজি গ্রামার। এই ৬০ নাম্বারের ক্ষেত্রে এট লিস্ট 55 প্লাস তুললে অনেকটা কাজ সহজ হয়ে যায়। কারণ আমি জানি না আমার ডেসক্রিপটিভ এ কিরকম নাম্বার দেবে। তো মোটামুটি আ ব গ্রামার ক্ষেত্রে বা তারপর যেমন একটা ঝাঁকের কই এই জাতীয় কিছু শব্দ থাকে সেগুলো নিয়ে একটা মিনিং লিখে তার একটা বাক্য রচনা। তারপর হচ্ছে যে আ আরো এরকম ২-৩ রকম থাকে যে গ্রামার, বেসিক গ্রামার। তো এখানে ৬০ এর মধ্যে মেক্সিমাম নাম্বারটা তুলে নিতে হবে ৩০ বাংলা থেকে ৩০ ইংলিশে। তো মোটামুটি আমি টার্গেট বলব প্রত্যেক পেপারে ১৫০ র মধ্যে ১০০ করে টার্গেট রাখতে হবে। এবং আমার ক্ষেত্রে আমার মনে হয় ৩১১ স্কোর ছিল আমার। ৩১১ কি ১২ আউট অফ 450 রিটেন এ। তো এই প্রত্যেকটা পেপারে আমি 100 করে জাস্ট ক্রস করেছিলাম। ১০৪ মনে হয় বাংলায় ছিল, ১০৮ মনে হয় বাংলায় ছিল, ১০৪ কি ৫ ইংরেজিতে ছিল, আর ১০২ মনে হয় আমার
ইয়েতে ছিল, মানে বা জেনারেল স্টাডিজ আর অঙ্ক মিলিয়ে। সেখানে অঙ্কে 50 ছিল, অর্থাৎ 100 র মধ্যে মোটে 52 পেয়েছিলাম। তার মধ্যে আমি যেটা শর্ট কোয়েশ্চেন গুলো হয় সেখানে অনেকটা কম নাম্বার পেয়েছিলাম। ডেসক্রিপটিভ হয়তো ভালো নাম্বার পেয়েছিলাম বলে আউট অফ 100 এখানে 52 উঠেছিল। তো এই একটা স্ট্র্যাটেজি হবে। এবং লাস্ট 6-7 মাসের দৃষ্টি আইএস বা বিভিন্ন যেটা ভিশন আইএস তাদের যে কারেন্ট টপিক গুলো থাকে সেগুলো একটু চোখ বুলিয়ে গেলে মোটামুটি আইডিয়া আসে। কোশ্চেন কিরকম আছে ডেসক্রিপটিভের ক্ষেত্রে, একটা স্কিম বেসড আছে, যেমন আমাদের ক্ষেত্রে এসেছিল যে আয়ুষ্মান ভারত স্কিম নিয়ে, তারপরে এমএসপি নিয়ে, মিনিমাম সাপোর্ট প্রাইস। তো এই জাতীয় প্রশ্ন কিছু আসে। আর একটা ছিল যে কোভিড এর সময় বিভিন্ন যে সেক্টর গুলো কিভাবে এফেক্ট হয়েছে তার একটা ইকোনমিক এক্সপ্লেনেশন দাও, সেটা ছিল। তো এই আসার ফার্স্ট প্রশ্নটা এসেছিল আর আমাদের ওপর। আর আগের বার এসেছিল খুব সম্ভবত যে ওই যেটা হয়েছিল মানে আমাদের যারা চলে আসছিল ওই বাংলাদেশ থেকে মায়ানমার থেকে রোহিঙ্গারা, হ্যাঁ, তাদের রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে লিখতে দিয়েছিল। তো ওইটাও একটা জিও পলিটিক্যাল একটা ব্যাপার থাকে ফার্স্ট কোশ্চেনটা, আর বাকিগুলো স্কিম বেসড বা ইনসিডেন্ট বেসড থাকে। তো এরকম একটা প্যাটার্ন থাকে, পিএসসি মিসলেনিয়াসে কিন্তু একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন ক্যাচ করতে পারলে 300 প্লাস তোলাটা কোনো ব্যাপার না, এটা আমি বলবো। আর তারপরে তো ইন্টারভিউ আছে, ইন্টারভিউর ক্ষেত্রে বেসিক ব্যাপার হচ্ছে যে আমি বললাম আমার ইন্টারভিউ মতো 17-18টা প্রশ্নতে আমি 4-5টা পেরেছিলাম। আমার পুরো ফায়ার হয়েছিল আমার প্রশ্ন। আমাকে এমন জিজ্ঞাসা করছে সপ্তর্ষি নাম বলো, 7টা স্টার, মানে এরকম মানে অদ্ভুত সব প্রশ্ন। কিন্তু আমার একটা প্রশ্ন করেছিল আমার মনে আছে, আমি বারবার বলি যে আমি লাস্ট ক্যান্ডিডেট ছিলাম সেদিন, যে আমাকে বলেছিল যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ বিং দ্য লাস্ট ক্যান্ডিডেট অফ দ্য সেশন। সেখানে আমি এটা উত্তর দিয়েছিলাম যে লাস্ট ক্যান্ডিডেট ইজ লাইক আ ডেজার্ট, ইট কমপ্লিটস অ্যান্ড ফুলফিলস দ্য মিল। এই প্রশ্নটি আমার কিন্তু আউট অফ 100 প্রায় 70% বা 65% নাম্বার উঠে গেছিল, যেটা ওই সেশনে হাইয়েস্ট মার্কস ছিল ইন্টারভিউর ক্ষেত্রে। আমার চেয়ে ভালো ইন্টারভিউ ভালো বলেছে, মানে কোশ্চেন অ্যান্সার দিয়ে হয়নি, এটা এত নম্বর হয়নি। তো এটা পার্সোনালিটি টেস্ট, আর কিছু না, এটাই বলা, আর কিছু। অসাধারণ, অসাধারণ। মানে একদম কমপ্লিট বললেন। কমপ্লিট। আ অসাধারণ, অসাধারণ। আর আর আপনি যেটা বললেন যে ওই বিভিন্ন টপিক নিয়ে ধরুন কারেন্ট অ্যাফেয়ার্স এ যেগুলো চলছে, যেমন এই ওবর বা যেটা আপনি বললেন। আ হুম। তো এইগুলোর ক্ষেত্রে আপনি কি ফলো করেছিলেন? ওই বেসিক যেই সোর্স মানে আ কারেন্ট অ্যাফেয়ার্স এর যেই সোর্স এর কথা আপনি WBCS এর ক্ষেত্রে বলেছিলেন, ওই সোর্স গুলোই? তা এইখানে একটা তফাৎ হচ্ছে, আমরা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আমাদের অনেকটা তো ওয়ান লাইনার বেস কোশ্চেন করিনি আমরা, মানে আমি বলছি যে সেটার মানে ব্যাকগ্রাউন্ড অতটা স্টাডি করি। এখানে আমি বলবো এডিটোরিয়াল অ্যানালিসিস হয় প্রত্যেকটা। দৃষ্টি আইএস আমি একটা বলে দিলাম, ভিশন আইএস এর কিছু ম্যাগাজিন থাকে, ওদের লাস্ট 6-7 মান্থে ওদের ওয়েবসাইট থেকে একটা এডিটোরিয়াল অ্যানালিসিস হয়। এডিটোরিয়াল অ্যানালিসিস কোন জায়গাগুলো যায় যেগুলো খুব হট টপিক, ওবর একটা হট টপিক ছিল। তারপরে ফার্ম বিল নিয়ে 2018 তে প্রশ্ন ছিল, সেই টাইমে ফার্ম বিল নিয়ে প্রচন্ড প্রোটেস্ট হচ্ছিল, কৃষি বিল নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে। তো এরকম হট টপিক প্রশ্ন আয়ুষ্মান ভারতের কেন এসেছিল না, আমাদের যেহেতু স্বাস্থ্য সাথী আছে আর ওরা আয়ুষ্মান ভারত আছে, এটা নিয়ে একটা টাসেল চলছিল। তো এগুলো কিন্তু প্রত্যেকটা হুম। মানে এডিটোরিয়াল অ্যানালিসিস বা সম্পাদকীয় আসে, সেইগুলো কিন্তু বড় আইএস যেগুলো ম্যাগাজিন বা আইএস যে সাইট গুলো আছে সেখানে কিন্তু অ্যানালিসিস করে তারা, তাদের কিন্তু একটা লেখা বেরোয় তাদের সুন্দরভাবে, মানে ইন্ডিয়ান পার্সপেক্টিভে কি এই কি। তো ওই জায়গাগুলো কিন্তু লাস্ট 6-7 মাস 8 মাস মেন্সের আগে একটু দেখে নিলে মানে ওই বার্নিং টপিক গুলো থেকে প্রশ্ন পারা যায়। এখানে কিন্তু একটু পার্সপেক্টিভ লিখতে হবে, মানে একটু ওপিনিয়ন বেস লিখতে হবে। সেখানে ডেটার চেয়েও আমি বলবো যে ইন্ডিয়ার মানে জিও পলিটিক্যাল ইকোনমিক্যাল যে ভিউ পয়েন্ট বা কোভিড এর ক্ষেত্রে কি কি শট ডাউন হয়েছে, সেখানে যদি কেউ জাস্ট লিখে দেয় যে ইকোনমিক স্লোডাউন লিখলে হবে না, তাকে ম্যানুফ্যাকচারিং সেক্টর, তারপরে সেকেন্ডারি সেক্টর, প্রাইমারি সেক্টর প্রত্যেকটা অ্যানালাইসিস করে, তারপরে যে মাইগ্রেন্ট লেবার, তারপরে আমাদের পার্চেসিং পাওয়ার প্যারিটি বা এই জাতীয় সবকিছু একটা অ্যানালাইসিস করে তাকে কিন্তু লিখতে হবে। ইভেন আমি একটা গ্রাফও দিয়েছিলাম, আমার মনে আছে যে আমাদের জিডিটা কত 16% না কত পার্সেন্ট কমে গেছিল ম্যানুফ্যাকচারিং সেক্টরে, তার একটা 2-3টা আমার ডেটা মনে ছিল, আমি জাস্ট লিখে দিয়েছিলাম। তো আমি বলছি এই জাতীয় যে অ্যান্সার লিখলে কিন্তু খাতাটা অন্যদের চেয়ে আলাদা হয়, কারণ তারা অনেক খাতা দেখেন, তাদের ক্ষেত্রে একটা আলাদা ভিউ পয়েন্ট তৈরি হয়। আর এটা সব থেকে নেগলেক্টেড জায়গা জিএসটা আমি বলবো, সব থেকে নেগলেক্ট করে ছেলেমেয়েরা, আর সব থেকে কম মার্কস আছে। হুম, হুম, হুম। অসাধারণ। তাহলে মোটামুটি একটা খুব পরিষ্কার একটা ঝকঝকে পার্সপেক্টিভ আপনি দিলেন। তো থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি কিছু এক্সট্রা এড করার থাকে আপনি করতে পারেন। মোটামুটি আ আমরা মানে শেষের দিকেই চলে এসেছি। হ্যাঁ, আমি জাস্ট মিসলেনিয়াস এর ক্ষেত্রে একটা জিনিস আমি এড করা আমার মনে হয় উচিত, সেটা হচ্ছে যে অনেক জনকার একটু মানে আইডিয়া থাকে না পোস্ট প্রেফারেন্স এর ক্ষেত্রে, সেটা আমি বলে দিই। তো যাদের ১ম দিকে সবথেকে মানে সবথেকে মোস্ট কোভেটেড পোস্ট যেটা হয় সিডব্লিউ, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, অনেকে সিলেক্ট করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি পেয়েছিলাম। তো সেই জায়গাটা হচ্ছে যে মোটামুটি একটু সাব ডিভিশন লেভেলে পোস্টিং দেয়, প্রেশারটা কম। এবার যাদের ক্ষেত্রে একটু প্রমোশনাল স্কোপ খুব ভালো চাই তাদের ক্ষেত্রে রেভিনিউ ইন্সপেক্টরটা ভালো, কারণ তারা ওইখান থেকে WBCS গ্রুপ সির আরো হতে পারে। আরেকটা হচ্ছে যে আমি বলব যে ব্লক ওয়েলফেয়ার অফিসার বলে একটা পোস্ট হয়, সেখান থেকে ডাইরেক্ট জয়েন্ট ভিডিও হওয়া যায় 8, 9, 10 বছরের মধ্যে।
এটা একটা বিরাট বড় মিসলেনিয়াস এর পোস্টের ক্ষেত্রে সুযোগ। আরো কিছু পোস্ট আছে মিসলেনিয়াস এর ক্ষেত্রে, যেমন অনেকজন জানে না, হচ্ছে একটা হচ্ছে যে খুব সম্ভবত আমি মনে পড়ছে না, খুব রেভিনিউ অফিসার অফ না, রেভিনিউ অডিটর, এরকম কিছু একটা পোস্ট ছিল, যেটা আমাদের বেলা পোস্ট ছিলই না। সেটা একমাত্র 19-এর আগের পোস্টিং এ ছিল, যেখানে নবান্নতে পোস্টিং পাওয়া যায়, ওই একটা পোস্টই পাওয়া যায়। তো এইগুলো একটু অ্যানালিসিস করে দেখে নিতে হবে। মানে আমি আর ব্লক, যারা একটু কাজ করতে চায় তাদের জন্য ব্লক পোস্টিং ভালো, কিন্তু যারা একটু মনে করে প্রিপারেশন নেবো, তারা যেন কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিং ডেভেলপমেন্ট অফিসার, এই জাতীয় পোস্ট, যেগুলো ডাইরেক্ট ব্লকে হচ্ছে যেতে হবে না, সেই জায়গায় পোস্টগুলো যেন সিলেক্ট করে একটু ভেবে চিন্তে, কারণ ব্লকে গেলে কিন্তু টাইম অনেক কম পাওয়া যায়, কিন্তু প্রমোশনাল স্কোপ ব্লকের চাকরি কয়েকটা বেটার আছে। এইটুকু বলা। আচ্ছা। আচ্ছা, আমি আপনার থেকে জাস্ট শেষ একটা পার্সপেক্টিভ জাস্ট জিজ্ঞেস করব যে আপনি তো মানে এখন অফিসার, আপনি এখন যাদের সঙ্গে আপনি মেলামেশা করছেন বা যারা আপনার কলিগ, তারা প্রত্যেকে অফিসার, তারা প্রত্যেকে কোট আনকোট ওই টিপ অফ দি আইসবার্গ, রাইট? যে নিচের যে ক্রাউড সেখান থেকে তারা ফিল্টার আউট হয়ে গেছে সেখানে। এবং হুম। একটা সময় আপনি এক্সপিরিয়েন্স ছিলেন, আপনি অনেকের সঙ্গে যোগাযোগ ছিল আপনার। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে মানে কোন জিনিস, কোন ফ্যাক্টরটা মানে অফিসার বানালো, আর কোন ফ্যাক্টরটা মানে কেন এতজন পাচ্ছে না? কেন এতজনের মধ্যে ওই কটা মানুষই সাকসেস পাচ্ছে? কেন ওই কটা মানুষই কোট আনকোট গভর্নমেন্ট জব যেটা বেস্ট সো টু সে সেই জায়গায় যেতে পারছে, বাকিরা পারছে না এত কম্পিটিশনের মধ্যে? মানে ফ্যাক্টর কি? যদি আপনাকে যদি মানে মানে জাস্ট অ্যাজ এ মানে যেহেতু আপনি দুটো ট্রানজিশনই দেখেছেন, তো আপনি যদি একটু আপনার দিকের পার্সপেক্টিভ বলেন, আপনার কি মনে হয় যে কেন এরা পাচ্ছে না? আর কয়েকজন আমি কয়েকজন এত পাচ্ছে, কয়েকজন একটাও পাচ্ছে না। হ্যাঁ, আমি একটা আচরণ দেখি, মানে আমি তো এখন ফেসবুকেও দেখি, লেখালেখি অনেকজন লিখে, মানে ছেলে মেয়েদের মধ্যে দেখি, এই সবার মধ্যে একটা কমন ট্রেড দেখেছি, মানে যারা প্রত্যেকে সাকসেসফুল হয়েছে তাদের মধ্যে বেসিক একটা ট্রেড আমি দেখেছি, এরা কিন্তু প্রচন্ড গোল ওরিয়েন্টেড। মানে এরা যখন টার্গেট সেট করেছে, টার্গেটটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে নেয়নি, যে আমি সিভিল সার্ভিস অফিসার হবো, ডাব্লিউবিসিএস হবো, এই নেবো ওই নেবো। তারা প্রত্যেকটাকে জিনিসটাকে, পুরো প্ল্যানটাকে একটা ভেঙে নিয়েছে, এবং কোন কোন জায়গায় নিজের মানে নিজের প্রত্যেকের তো ক্ষমতা আলাদা, এবং নিজের স্ট্রং পয়েন্টটাকে বেস করে এরা প্ল্যানটাকে ভেঙে নিয়েছে, এবং খুব ডেডিকেটেড থেকে, এরা প্রত্যেকে যখন 90% আছে যারা ফেসবুক অ্যাকাউন্টই ছিল না, মানে প্রত্যেকে যে টাইমটা প্রিপারেশন করেছে, এবং কোনো রকম সোশ্যাল মিডিয়ায় তারা কানেক্টেড ছিল না, কোনো বিতর্কে ছিল না, প্রোফাইল এরা প্রত্যেকে লো রেখেছে। এবং প্রত্যেকের আমি একটা জিনিস দেখেছি যে, মানে প্রচন্ড, মানে হোয়াটসঅ্যাপও ছিল না, মানে এমন অনেকজন আমি ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখেছি, এবং এরা প্রচন্ড যেই টাইমে প্রিপারেশন নিয়েছে সেই টাইমটা দেখেছি প্রচন্ড এরা হচ্ছে কোনো অসামাজিক হয়ে গেছিল। এরা প্রত্যেকটা ওই টাইমে, এরা এরা আর এদের মধ্যে কিন্তু প্রচন্ড লার্নিং প্রসেসটা আছে, মানে ওরা দেখেছি যখন কোনো ভুল করে, এরা কিন্তু সেখান থেকে শেখার চেষ্টা করে যে এটা কেন হলো না, এবং এইটাকে আমি কিভাবে করতে পারবো, মানে পরের পরীক্ষাতে আমি কিভাবে এটা ভ্যালু অ্যাড করতে পারবো, মানে এই নিজের ভুলটাকে দেখা, এদের মধ্যে কিন্তু প্রত্যেকের মধ্যে আছে। আর প্রত্যেকের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেছি যে এরা মানে মানে নিজের স্ট্রং পয়েন্টটাকে জানে, আর নিজের উইক পয়েন্টটাকে জানে, যেটা স্ট্রং পয়েন্ট সেটাকে উপর বেস করে খেলে, আর উইক পয়েন্টটাকে একটা মডারেট জায়গায় রেখে যায়। যদি এক্সপোজ হয়ে যায় তো এরা একটা মডারেট জায়গায় নিয়ে যায়, আর চেষ্টা করে যাতে এক্সপোজ না হয়, মানে এটাকে ওরা লুকিয়ে রাখে, মানে সেটাকে এক্সপোজ করে না। অনেকজন কত মানে অনেক ব্যাপারই ভালনারেবিলিটি আছে, সেই জায়গাটা এক্সপোজ করে না। আর আরেকটা জিনিস দেখেছি, এরা কিন্তু সোর্স, এদের সবার একটা লিমিটেড ছিল। আর মানে এরা প্রত্যেকে হয়তো অনেক সোর্স নিয়ে শুরু করেছে, কিন্তু প্রত্যেকে লাস্টের দিকে সোর্স গুলো লিমিট করে ম্যাক্সিমাম রিভিশনের দিকে এরা জোর দিয়েছে, এবং এরা যত আউটপুটের দিকে বেশি জোর দিচ্ছে। আমরা ইনপুটটা অনেক প্রচুর পড়িনি, কিন্তু আউটপুটটা দিই না। আর সেদিন আউটপুটের জন্য কি এরা প্রচুর লেখা প্র্যাকটিস করেছে, এরা প্রচুরটাকে টাইমের মধ্যে ডিসিপ্লিন ওয়েতে বারবার জিনিসটাকে নিয়ে প্র্যাকটিস করে গেছে, মাঠের মধ্যে করে গেছে, যাতে ফাইনাল জায়গায় বেটার করতে পারে। আর এদের মধ্যে আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে, এরা প্রত্যেকে কিন্তু যেই টাইমটা প্রিপারেশন করেছে বা যেই টাইমটা লড়াই করেছে, সেই টাইমটা কিন্তু মানে বহুজনকেই দেখেছি যে সেই টাইমটা ওরা যে স্বপ্নটা দেখেছে, মানে অনেকজন হয়তো সেই টাইমটা, এই টাইম আসে ভেঙে দেওয়ার জন্য, পাশে পাশে মানুষ ডিসকারেজ করবে বা করবে। এদের মধ্যে প্রত্যেকের মধ্যে নিজের মধ্যে বিশ্বাসটা ছিল যে আমরা পারবো এবং আমরা করব। এবং এবং বিশ্বাসটা এতটাই জোরালো ছিল যে এরা মানে কারোর এমন লড়াই আছে যে 39 বছর বয়সেও আমাদের সার্ভিসে এসছে, এমন এমন কেউ আছে। আবার এমন কেউ আছে যে 24 বছর বয়সে এসছে। তো তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা ছিল যে, মানে স্বপ্নটা শেষ পর্যন্ত এরা ধরে রেখেছে। আর এরা কিন্তু কোনোভাবে মানে ভাবেই বাইরের, মানে যে ঝড়-ঝাপটাতে বিপন্ন হয়নি। এরা নিজেদের মানে নিজেদের বিশ্বাসটাকে শেষ পর্যন্ত আঁকড়ে ধরেছে। এটাই আমি বলব। অসাধারণ। আর থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ এতটা মানে অকপটভাবে সবকিছু বলার জন্য।
আর লেটেস্ট আপনি প্রিলিমসটা তো দেখেছেন কেমন হলো। সবাই মোটামুটি একটু ত্রাহি ত্রাহি করছে যে আহ, মানে প্যাটার্ন নাকি চেঞ্জ হয়েছে অনেক, এই সেই। তো সেটা নিয়ে আপনার কিছু আছে বক্তব্য? আপনার কিছু যদি থাকে তো আপনি বলুন। কারণ মানে প্রিলিমস বিং আ টপার, 2 টাইমস টপার। প্রিলিমস এর ক্ষেত্রে আমি যেটা বলি, মানে আমাদের একটা ধারণা হয়ে গেছিল, মানে আমার ক্ষেত্রে আমি লাস্ট বারে আমার মনে হয়েছিল আমি 2022 হচ্ছে আমার লাস্ট প্রিলিমস দেওয়া, এটা মেন্স আর দিইনি। তখন 100 আমার ওইটা হাইস্ট ছিল 164 মতো হাইস্ট। আমি কেন এই কথাটা বলছি, নাম্বারটা মুড়ি মুড়কির মতো উঠে যাচ্ছিল, মানে একটা প্যাটার্ন গত চলে এসেছিল এবং রিপিটেটিভ সেই গতটা ফলো করছিল। পিএসসি আসলে সেটাকে ব্রেক করার চেষ্টা করছে, মানে আমি যেটা দেখেছি কোশ্চেন অনেক অ্যাবস্ট্রাক্ট কোশ্চেন আসছে, মানে অনেক মানে একটু ইন্টেলেকচুয়াল প্রশ্ন আসছে, এবং যেখানে মোটামুটি ইউপিএসসি যে কনসেপ্টটা তৈরি হয়ে যায় যে প্রিলিমস পাস করাটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়, যেটা ডাব্লিউবিসিএস এর লাস্ট 3-4 বছর ছিল না, আবার সেই জায়গাটা ফিরে আসার চেষ্টা করছে এবং প্রশ্ন স্ট্যান্ডার্ড অনেক বাড়ছে। আমি বলবো এইসব পেপারে 100 পাওয়া ইজ আ বিগ অ্যাচিভমেন্ট, মানে যেটা আমাদের বেলা 130-35 এরকম উঠে যেত। তো এটা একটা ভালো সাইন, কাদের জন্য সাইন, যে মানে যারা নতুন তারা প্যাটার্নটাকে অ্যাডাপ্ট করে নিতে পারবে, আর পুরনো অনেকজন আছে যারা প্রতিবারই প্রিলিমস ক্লিয়ার করে কিন্তু আর মেন্স যেতে পারে না, তারা একটা সিট দখল করে নিয়ে নেয়। তো এই সব ক্যান্ডিডেটের কিছু শর্ট আউট হয়েও যাবে, কারণ তাদের ক্ষেত্রে সবাই ক্ষেত্রে রিয়েলিটি চেক। তো আমি বলি একটা ইকুয়াল লেভেল প্লেইং গ্রাউন্ড চলে আসছে, যেটা ভবিষ্যতের জন্য বেটার, কারণ কোশ্চেন সবসময় মনে এরকমই হওয়া উচিত যাতে মানে মানে প্রেডিক্টিভ হয়ে গেলে যারা পুরোনো খেলোয়াড় তাদের পক্ষে খুব সুবিধা হয়েছে, নতুনরা কিন্তু আর ঢুকতে পারে না, যেটা কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না আমার মনে হয়। ভালো ব্যাপারটা। আচ্ছা, শুনছি যে 24-এ মানে শেষ নাকি এমসিকিউ প্যাটার্ন হবে, 25-এ নাকি ডেসক্রিপটিভ হয়ে যাবে। তো আপনি তো এখন মোটামুটি সিস্টেমের মধ্যেই আছেন, তো কি মনে হয় 25-এ কি হবে চেঞ্জ নাকি? 24 হওয়ার 24। কথা ছিল, এবার বলি কিন্তু পিএসসি যেহেতু কিছু প্রবলেম দাঁড়িয়েছে যেটা সর্ট আউট হয়নি বলে 24 করেনি। এবার 25 হওয়ার সম্ভাবনা আছে, এবার আমি বলবো না 100% হবে, তবে হবে তো নিশ্চয়ই, যদি 25 নয় 26 হবে, কিন্তু 25 হওয়ার সম্ভাবনা এখনো মানে গ্রেটার দ্যান 50%, এটুকু বলবো 25 হওয়ার সম্ভাবনা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, মানে এতটা সময় দেওয়ার জন্য। আপনাকে আমি রাত মানে 1টা 41 অব্দি জাগিয়ে রেখেছি। কোনো ব্যাপার তো যাই হোক, থ্যাংক ইউ। এমনি ইউজুয়ালি আপনি কি মানে নাইট আউল নাকি সকালবেলা? সকালবেলা তো আপনি ওঠেন না। কঠিন না। আমি রাতে জাগি, রাতে জাগি আমার মানে রাত 2-3টে তো নর্মালি হয়ে যায়, মানে এটা আমার কাছে কোনো বড় ব্যাপার না। রাতে আমি যা পড়াশোনা ছোটবেলাতে আমি বলবো যে ভোরে ওঠাটা আমার কাছে খুব চ্যালেঞ্জের ব্যাপার। রাত ইজ ভেরি গুড অসাধারণ। মানে হুম, সামনে থাকলে আমি পেলাতাম মানে এটা তো একদম রাতের মধ্যে যেন একটা এনার্জি চলে আসে, দেখবেন কেমন একটা হ্যাঁ মানে হ্যাঁ, কারণ রাতের পরিবেশটা সমস্যা। শান্ত থাকে, নিজের মতো করে থাকে। ভোরে ওঠার চাপটা নেই যে একটা তাগিদে উঠতেই হবে, ভয়। এখানে নিজের মতো ফ্লোতে আমি রাত জাগলাম, নিজের মতো করে নিলাম, কাজ শেষ করে পরের দিনের জন্য একটা শান্তির জায়গা তৈরি করে এলাম। কিন্তু ভোরে উঠলে সেই টেনশনটা থাকে, আমি লাইফে কোনো টেনশন নিতে ভালোবাসি না। তো রাত হচ্ছে আমাদের সময়, সবাই ঘুমোই, আমি কাজ করতে পারি। কিন্তু আমি রিসেন্ট দেখছি যে মানে মোটামুটি রাত বেশি জাগলে না সকালবেলা উঠে একটা ডিজিনেস ফিল আসে, যে হুম। সারাদিনটা যেন একটা ডিজি ডিজি ব্যাপার। যাই হোক, মানে হয়তো আমার এখন একটু শিফট হচ্ছে সেই জন্য। আচ্ছা, এইটা একটা ব্যাপার হচ্ছে পর্যাপ্ত ঘুম, আমি বলবো একটা অন্য টাইমে যদি আমার 8 ঘন্টা ঘুমিয়ে নিই, 8 ঘন্টা ঘুমলে হয় না, আমি ঘুমিয়ে কোনোদিন কম্প্রোমাইজ করি না। আমি সারা জীবন 8 ঘন্টা বেশি ঘুমিয়েছি, এটা আমি বলবো, ঘুমটা যেন কম্প্রোমাইজ করার মতো না হয়। যেভাবে অন্য টাইমে দুপুরবেলা ঘুমিয়ে নেওয়া উচিত, এটাই বলবো। ইভেন সাইন্টিফিক ক্ষেত্রেও তো এটা বলে যে মানে নইলে তো মেমরি ফর্ম করবে না যদি ঘুম যদি মেমোরি ঠিকঠাক কম প্রপার না হয়। আর লং টার্মে লড়াই যায় না, মানে ব্রেন ভাগা ভাগা লাগবে, মানে এই মানে ব্রেন টায়ার্ডনেস চলে এলে ফিজিক্যাল টায়ার্ডনেস চেয়ে অনেক মানে ডিভাস্টেটিং ব্যাপার। তো ব্রেনকে টায়ার্ড হওয়া যাবে না। তাছাড়া 1 মাস ঘুরে আমি ঘুরেও আসছি, মাঝে মাঝে সিনেমাও দেখেছি, একদিনে 3টে সিনেমা দেখে এসেছি। তো ব্রেনকে সবসময় চার্জ আপ রাখা উচিত, যা পড়বো কোয়ালিটি পড়বো, এইটুকুই বলা আর কিছু না। সেরা, সেরা। থ্যাংক ইউ সো মাচ স্যার, এতটা সময় দেওয়ার জন্য। আপনার আগামী জীবন খুব সফল হোক। আপনি দারুণ কাজ করুন। আপনি সুখে থাকুন, যেটা মোস্ট থ্যাংক ইম্পর্টেন্ট। এরকম একটু ল্যাদ নিয়েই থাকুন। এরকমই আপনাকে সবচেয়ে বেস্ট লাগে। আর থ্যাংক থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনার থ্যাংক ইউ ভবিষ্যতের জন্য একদম একদম থ্যাংক ইউ।